বলে যে তুই আর যাই বলিস, তুই শিবির করিস, তুই নামাজ পড়িস, এই করিস সেই করিস, এগুলো বলে হচ্ছে আমাকে শিবিরের কর্মী হিসাবে দেখায় এবং হচ্ছে পরবর্তীতে মামলাটাতে ঢুকিয়ে দেয়। কারণ হচ্ছে উনি 10 দিনের বিপরীতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। জরুরি অবস্থা জারি করার পরে সময়গুলো আসলে খুব কঠিন গেছে আমাদের অবস্থা ছিল যে বাসার নিচে সেনাবাহিনী, এরকম একটা অবস্থান ছিল। আমার বাসা ছিল শাহজাদপুর ঝিলপাড়। ওইদিকে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী তৎপরতা খুব বেশি ছিল এবং ওইদিকে মেসাকার চালাইছে তার আগে আপনারা দেখছেন। তো ওই লাস্টের যে 28 তারিখে আমাকে অ্যারেস্ট করে, মূলত 27 তারিখে তাদের গণগ্রেপ্তারটা শুরু হয়। তো 28 তারিখে হচ্ছে একটা মেন্টাল প্রিপারেশনও ছিল যে তার আগে বিভিন্ন জায়গা থেকে আসলে মেসেজ পাচ্ছিলাম, কল পাচ্ছিলাম যে সরে যেতে। হ্যাঁ, তো আসলে আমাদের জন্য কোনো জায়গায় তখন সেফ ছিল না, যে ফ্রেন্ডের বাসায় গিয়ে আশ্রয় নেব, সেখানে হয়তো গ্রেপ্তার একটা ঝুঁকি থেকে যায়। তখন বাসাতে স্টে করি। ওই দিন আসলে যেদিন অ্যারেস্ট হয় সেদিন আসলে টোটালি বাসা থেকে বের হওয়া হয়নি। সেদিন বাসায় ছিলাম এবং বাসায় থাকার কারণে হচ্ছে আমরা নর্মালি বাসার সবাই মেস বর্ডার, আমরা মেসের যে ভাইরা ছিলাম সবাই মিলে একসাথে রাতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে নর্মালি আজ যে আলোচনায় বসি আর কি, রাতে সারাদিনের আড্ডা, মানে আন্দোলন শেষে রাতে যে আলোচনা হয় সেই আলোচনায় বসলাম কথাবার্তা বলার জন্য। তখন হচ্ছে গিয়ে ওনারা সিভিল ড্রেসে বাসায় আসে, ডিবি পরিচয়, অন্তত 20 জন থেকে 22 জন হবে, 22 জনের একটা টিম ভিতরে আসছে এবং 2-3টা বহর হচ্ছে নিচে ছিল, যারা হচ্ছে আমার পাহারা দিচ্ছিল পালিয়ে যায় কিনা, বাট এটা ইম্পসিবল ছিল যে 22 জনের হাত থেকে পালিয়ে যাওয়া। হ্যাঁ, তো সেখানে গুলশান জোন, বনানী জোনের পুলিশরাও ছিল 2-1 জন, যারা হচ্ছে এসে পরে আমার ওনারা নাম্বারটা ট্র্যাক করা সম্ভবত আগেই ছিল। আমার সাথে আন্দোলনে আরেকজন ছিল, ওই ইউআইইউর একজন ছিল, ইউনাইটেড একজন ছিল, ওনাকেও হচ্ছে আন্দোলনের ওনার সংশ্লিষ্টতা পায় আর সবার ফোনই চেক করে বাসার। তো যাদের সংশ্লিষ্টতা পাইছে তাদেরকে হচ্ছে অ্যারেস্ট করে। তো ওই মোটামুটি 2 ঘন্টার মতো সে বাসায় সার্চ করে, সবার ফোন চেক করে, সবগুলো ডকুমেন্ট ওরা দেখে, আমাদের মেল থেকে শুরু করে সবগুলো নিয়ে নেয় ওই জায়গাতেই। তো প্রযুক্তির দিক থেকে বলা যায় যে ডিবি অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। কেননা আমি দেখলাম যে আমার 2 নম্বরের 2 মিনিটের মাথায় আসলে আমি আগামীকাল কোন স্পটে যাব, আমি আগামীকাল হচ্ছে আমার শাহবাগে যাওয়ার কথা, তারপরের দিন 29 তারিখ। তো ওরা দেখলাম 29 তারিখের ইয়াটা নিচ্ছে যে স্যার ও তো আগামীকালকে প্ল্যান করেছে 29 তারিখে কোন জায়গায় যাবে। তখন অফলাইনে কথা বলছি, আমার অফলাইন রেকর্ডটা তারা বের করছে। হ্যাঁ, তো আমার তখন একটা মাথায় আসছে যে আসলে আর লুকানোর মতো কিছু নাই, আমার আসলে আন্দোলনের সবগুলো বিষয় আমি স্বীকারোক্তি দিচ্ছিলাম আস্তে আস্তে। আমাদের গাড়িতে ওঠানোর পরে মিন্টু রোডে নিয়ে যায়, মিন্টু রোডের যে ডিবি কার্যালয় সেখানে নিয়ে যায়। তখন সমন্বয়করা স্টে করতেছিলেন, আমরা ছিলাম নিচতলায়, সমন্বয়করা 2 তলায় ছিলেন। তো সেখানে বিএনপি জামাতের আরও বিভিন্ন জার্নালিস্টরা ছিল, অ্যাক্টিভিস্ট, দ্য মিররের বাংলাদেশ প্রতিনিধি যিনি ছিলেন, হ্যাঁ উনি ছিলেন। তারপরে আরও এমন লোকজন ছিলেন যারা হচ্ছে আসলে আন্দোলনে পানি দিচ্ছিলেন, হ্যাঁ, তাদের সিসি ক্যামেরা ফুটেজ দেখে নিয়ে আসছিল। এবং জামাতের ঊর্ধ্বতন নেতারা ছিলেন, বিএনপির ঊর্ধ্বতন নেতারা ছিলেন, তারপরে সাবেক এমপি মন্ত্রীদের ছেলেদেরও দেখলাম নিয়ে আসলো সেখানে। এবং সেখানে ব্র্যাকেট টিচার আসিফ স্যার থেকে শুরু করে তারপরে আমাদের এই জাহাঙ্গীরনগরের সমন্বয়ক আরিফ সোহেল ভাই, ওনারা মোটামুটি লোকরা সবাই ওখানে ছিল। তো কারোকে এমন কয়েকজনকে দেখেছি যাদেরকে হচ্ছে দিনের পর দিন আসলে ফালা রাখছে। এখানে দেখলাম যে তাদের আরও 7-8 দিন আগে অ্যারেস্ট করা হয়েছে, বাট অ্যারেস্ট দেখানো হয় নাই। তাদের সকালে নিয়ে সন্ধ্যায় ছেড়ে দিচ্ছে, পুরো দিন তাদেরকে টর্চার করা হচ্ছে। লাইফে অবশ্য প্রথম ছিল, বাট আমাদের আন্দোলনটা আমি যদি বলি, আমি কোটা আন্দোলনের আগে সরকার বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম বিভিন্ন আন্দোলনগুলোতে। তো নিরাপদ সড়ক আন্দোলনে ছিলাম, তারপরে মোটামুটি ছিলাম। তো সরকার বিদ্বেষ আমার আগে থেকে ছিল। আর যদি একবার ট্রুথলি বলি, শুধুমাত্র কোটা প্রথা না, সবগুলো অসামঞ্জস্যতা, তারপরে সবগুলো অনৈতিক তার যে বিষয়গুলো ছিল, ভারতীয় ইস্যুজে আমি সোচ্চার ছিলাম। তো সে বিদেশের জায়গা থেকে আসলে আর পারিবারিক একটা সাপোর্ট ছিল, আব্বু আম্মু যথেষ্ট হেল্প করছে এই জায়গাটাতে। আব্বু নিয়মিত খোঁজখবর নিতেন, আব্বু সাহস দিতেন কল দিয়ে, এবং আন্দোলন কন্টিনিউ করার ক্ষেত্রে কোনো প্রকার বাধা পায়নি আলহামদুলিল্লাহ। তো এগুলো আসলে সাহসের জায়গা ছিল। সাময়িক একটা আতঙ্ক কাজ করছে যখন পর্যন্ত না আমি ডিবি অফিসে পৌঁছাই। বাসা থেকে নিয়ে যাওয়ার পর থেকে যে আমাকে কী করবে আসলে আমি জানতাম না, যে গাড়িতে নিয়ে যাচ্ছে, তারপরে যে আসলে কোথায় নেবে এটা আমার কাছে ক্লিয়ার ছিল না। এবং গাড়িতে আসলে তারা যেটা করে আর কি নিয়ে যাওয়ার পরে, সেটা হচ্ছে গাড়িতে মিউজিক লাগাই দেয়, যে কোনো মিউজিক হতে পারে, ওই যেন বাইরে সাউন্ডটা না আসে আর কি। তো একটা বিষয় ছিল যে যখন দেখলাম যে আসলে মিন্টু রোডে ঢুকাচ্ছে, তখন মোটামুটি ক্লিয়ার হলাম যে ডিবিতেই নেবে। তো ডিবিতে নেওয়ার পর তখন পর্যন্ত ভয়ের জায়গাটা ছিল, বাট যখন ওই কক্ষে নিয়ে যাওয়া হয় যেখানে হচ্ছে বিভিন্ন সমন্বয়ক, তারপর টিচার, তারপর বিভিন্ন অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদরা আছেন, তো তখন হচ্ছে গিয়ে সাহসটা আরও দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ,
তো তখন মনে হচ্ছিল যে আসলে যে আন্দোলনের আসলে স্পিডটা ছিল সেই স্পিডটা আরও কয়েক গুণ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং নিজে আন্দোলনের যে জায়গাটা ছিল সেখানে অনেক বেশি স্ট্রেট ছিলাম, যে জায়গা থেকে আমি সরবো না। এবং এখানে আমাদের যে সমন্বয়ক বা যে রাজনীতিবিদরা ছিলেন তারা বারবার পরামর্শ দিচ্ছিলেন যে তুমি তোমার জায়গাটাতে স্ট্রেট থাকো, যে তুমি আন্দোলন করছো এবং তুমি সরকার বিরোধী, এটা এই জায়গাটা স্ট্রেট থাকো। প্রথমে ঢুকতে ভিপি নূর ছিল রাস্তায়, মানে ঢুকতে গেটের পাশে। উনি ঢুকার সময় সাহস দিচ্ছিলেন, হয়তো 20-30 সেকেন্ডের মতো। উনি বললেন যে আল্লাহ ভরসা কিছু হবে না, স্টুডেন্ট। তো ভিতরে ঢোকার পর ব্র্যাকেট টিচার আসিফ মাহতাব ছিল শুয়ে, উনি রিসিভ করলেন, কথাবার্তা বললেন। তো স্বাভাবিক হলাম তখনই। তারপরে আস্তে আস্তে ওই রাতটা আসলে খুব বিভীষিকামে রাত কাটছে। তখন আপনার দেখা গেছে ছোট ছোট 3টা রুম, কোনো দরজা জানালা নেই, এবং বড় একটা অ্যাডজাস্ট ফ্যান, যেটা হচ্ছে খুব বাজে রকমের সাউন্ড হচ্ছিল। তা ফ্যান তো নাই, এবং হচ্ছে যে লাইটগুলো লাগাইছিল লাইটের আলো এতই প্রখর যে শুধু ঘামাচ্ছিলাম। এবং বসার মতো, হ্যাঁ প্রচুর গরম ছিল, এবং বসার মতো আসলে স্পেসটুকু আমরা পাই নাই। হ্যাঁ, কোনো রকম ঢেলান দিয়ে হচ্ছে রাতটা পার করা। তো সে রাতটা খুব বিভীষিকাময় ছিল। তারপরে সকাল থেকে আবার শুরু হলো ডেকে নিয়ে গিয়ে জবাবদিহিতা এবং টর্চারের। আমাকে আসলে তারা শিবির সংশ্লিষ্টতা আছে কিনা এই বিষয়টা আগে সবচেয়ে বেশি জোর দিল। তো আমার আসলে নর্মাল আমি কোনো অ্যাক্টিভিটি রাখিনি আমার ফোনে। এর আগে যত অ্যাক্টিভিটি ছিল আমি কোনো অ্যাক্টিভিটি আমি ফোনে রাখিনি। তো ওরা আমার ড্রাইভে ঢুকে হচ্ছে আমার যে আন্দোলনের যে ছবিগুলো ছিল আমি ড্রাইভে সেভ রাখছিলাম, ও ড্রাইভ থেকে আসলে সবগুলো ডকুমেন্ট পেয়ে যায়। তো ডকুমেন্ট পাওয়ার পরে ওরা অনেক নথি টথি ঘাটলো, অনেক কিছু করলো, যে শিবির সংশ্লিষ্টতা না পেয়ে পরে হচ্ছে আমাকে শিবির কর্মী হিসেবে মামলায় ঢুকাই দেয়, এবং সেতু ভবন মামলায় হচ্ছে আমাকে দেয় আর কি। সেতু ভবনের যে ভাঙচুর মামলা, অগ্নিসংযোগ মামলা, সেখানে 300 কোটি টাকার একটা মামলা। সেই মামলা আমাকে একটা মামলায় শুধু 14টা ধারা দেয়। তো ওই শিবির সংশ্লিষ্টতায় দেখায় এখানে দেখিয়ে হচ্ছে তারপরে আমাকে ওই নামাজের বিষয়গুলো বারবার টানে। হ্যাঁ, যে আমি আবার তামিল মিল্লাতের স্টুডেন্ট ছিলাম, এখনও আছি রানিং। তো আমার মিল্লাতের সংশ্লিষ্টতা পেয়ে তারা তখন বলে যে তুই আর যাই বলিস, তুই শিবির করিস, তুই নামাজ পড়িস, সেই করিস সেই করিস, সেইগুলো বলে হচ্ছে আমাকে শিবিরের কর্মী হিসাবে দেখায়, এবং হচ্ছে পরবর্তীতে ওই মামলাটাতে ঢুকিয়ে দেয়। পরের দিনই হচ্ছে আমাকে আদালতে তুলে, কোর্টে তুলে, যেখানে আমার কোর্ট পার্টনার ওই কি বলে কেস পার্টনার ওই আন্দোলন পার্থ সাহেবকে তুলে ওখানে। তো তোলার পর আমাদের 10 দিনের রিমান্ডের আবেদন করে। 10 দিনের রিমান্ডের আবেদন করার পরে আদালতের কাছে চাইছিলাম যে আমাদের একটু কথা বলার সুযোগ দেওয়া হোক। ওনারা সেটা অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করে হচ্ছে কথা বলার সুযোগ দিছে। আদালতের কাছে আমরা চাইছিলাম যে রাষ্ট্রপক্ষ যখন 10 দিনের রিমান্ড চাচ্ছিল, তখন আমরা তার বিপরীতে আমরা বললাম যে দেখেন, যেখানে আমাকে ভাঙচুর মামলা দেখানো হয়েছে যে সেতু ভবন, সেখানে সেতু ভবনের সাথে আসলে আমার কোনো প্রকার সংশ্লিষ্টতা নাই। যদি আমার কোনো সংশ্লিষ্টতা যদি রাষ্ট্রপক্ষ বের করতে পারে আমি সেটা মেনে নিব, আর যদি না করতে পারে তাহলে এটা আমার উপর জুলুম হচ্ছে। তখন এই বিষয়গুলো বলার পরে, এবং রাষ্ট্রীয় কোনো প্রকার আমরা ভাঙচুরের সাথে ছিলাম না, আমি তখন সেটাও বললাম যে যদি কোনো প্রমাণ থাকে আমাকে দিন। বাট আমি ওই দিন উত্তরায় ছিলাম, দিন থেকে আমি বলা যে আমি রাতে আটকা পড়ছিলাম, মানে বের হওয়াটা সেফ মনে হচ্ছিল আমার কাছে। রাতে দেখলাম আমি যুবলীগের লোকজন 9টা 9:30টার পর, আমি তখন একটা ফ্রেন্ডের বাসা হচ্ছে কোনোরকম ঘুম তো ছিল না, ওই শুধু মনে কোনোরকম রাতটা কাটানো। তো রাত শেষ করেছে আরেকটা বাইকে করে আমরা আসছিলাম তখন ওই 19 তারিখ সকালবেলা বাড্ডায় ব্রাকের স্টুডেন্টদের সাথে তখন আবার যুক্ত হই। 19 তারিখ মামলা দিল মহাখালীতে। রাষ্ট্রপক্ষের সাথে যখন বিষয়টা আদালতে যখন বিষয়টা কোর্টে যখন বিষয়টা বললাম যে আসলে আমাদের হ্যাঁ জুলুম হচ্ছে, তখন ওনারা আমার বিষয়গুলো মনে হলো যে কিছুটা পজিটিভলি নিয়েছে, যার কারণে হচ্ছে উনি 10 দিনের বিপরীতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। ডর ভয়, ওই যে অ্যারেস্টের পরে আসলে ডর ভয়টা একবারে কেটে গেছে আমার। এবং আমার আব্বু এখানে সবচেয়ে বেশি, আব্বু ছিল, জেঠু ছিল, ওনারা অনেক বেশি হেল্প করছে মানসিক শক্তি জোগানোর ক্ষেত্রে। যখন একটা ছেলের তার ফ্যামিলি সাপোর্টটা পেয়ে যায় তখন আসলে আর আমার মনে হয়েছে আর বড় কিছু লাগে না। তো কোর্টে তখন আব্বু ছিল, আব্বু আসছিল, তার আগে আব্বু জানতো না আমি কোথায় ছিলাম। তো যে কোনোভাবে হচ্ছে উনি ওই দিন আসেন, আসার পর আব্বুর সাথে দেখা হয়, এবং আব্বু সাহস দিচ্ছিলেন অনেক বেশি। রিমান্ডের দিনগুলো নিশ্চয়ই খুব ভালো যায়নি। প্রথম দিন আমাদের ডাকার পর হচ্ছে গতানুগতিক, তার আগে যে 2 দিন যেভাবে জিজ্ঞাসাবাদ করে সেভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার পরে হচ্ছে ওনারা আমার সামনে একটা পিস্তল রেখে দেয়, যে পিস্তল রেখে যে বল এরকম এরকম, এবং অনেকগুলো ট্রিট দিতে থাকে আসলে মেন্টালি আমাকে ভেঙে ফেলার জন্য যা যা করা দরকার। যেরকম অনেক লোককে সরাই ফেলছি তোর আগে, হ্যাঁ এগুলো কুত্তা শিয়াল কিছুই জানে নাই, এই টাইপের ইয়া করছে। তোর চেয়ে বড় বড় মাফিয়া সরাই ফেলছি, তারপরে তোর চেয়ে বড় বড় ব্যক্তিদের সরাই ফেলছি, এটা কাক পাখি কিছুই জানে নাই, এভাবে বলতেছিল। তো এবং তখন কি করতে আসলে
আমার সামনে এনে অন্যান্য লোকদের আসলে খুব টর্চার করা হচ্ছিল এবং কাউকে শুইয়ে নিচে শুইয়ে তার হাতের উপর লাঠি দিয়ে লাঠির উপর দাঁড়ায় আছে, তার কান্নাকাটি করতেছে, তাদের কোনো সেন্স নেই এবং অনেক বেশি মারতেছিল যে চেয়ারের উপর বসে পায়ের তালু নিচে আসলে পেটানোর একটা ট্রেডিশন এখানে খুব বেশি দেখলাম। আমি দেখলাম আমার পাশে বসিয়ে হচ্ছে আসলে টর্চারগুলো করে, চেয়ারের উপর বসায় পরে পায়ের তালুতে আসলে টর্চারগুলো করে। তো মানসিকভাবে আমার ফ্যামিলি মেম্বারদের বারবার বিষয়গুলো আনতেছিল যে তুই এখন জানিস যে তোর বাপ মায়ের কী অবস্থা। হ্যাঁ, তখন এই বিষয়গুলো আসলে বলে বারবার আমাকে মানসিকভাবে ওনারা যতটুকু টর্চার করা দরকার ততটুকু টর্চার করছে। তো আমি আমার আন্দোলনের জায়গাটাতে স্ট্রেট ছিলাম।